হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ 360 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জিলেটের 2014 সালের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল নোটিফিকেশন ফর মোর আপডেট। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে বলতে চাই যে আই এম নট ফ্রম দ্য ডিপার্টমেন্ট সিএসটি, আই এম ফ্রম মেকানিক্যাল ডিপার্টমেন্ট। সো সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমার পক্ষে সলভ করা সম্ভব হয়নি, তবে যে কোশ্চেনের অ্যান্সার আমি করতে পেরেছি তা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং উড কজ কুইকেস্ট অ্যাক্সেস অফ ডাটা? দেখো এখানে ক্যাশ মেমোরি অপশান হবে, অপশান সি ডাইরেক্ট অ্যাক্সেস ফ্রম ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরি সবথেকে কুইকেস্ট অ্যাক্সেস আছে। তো নেক্সট কোশ্চেন, টাইম রিকোয়ার্ড ফর এ সেক্টর টু রিচ আন্ডার রিড অ্যান্ড রাইট হেড ইজ। তো এটা তোমাদের একটু মনে রাখতে হবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন জিলেটের জন্য। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিক টাইম। নেক্সট কোশ্চেন, ইউনিক রিপ্রেজেন্টেশন অফ জিরো ইজ পসিবল ইন। দেখো এখানে অপশানগুলো আমি পড়ছি, সাইন ফার্স্ট কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, এখানেও আমরা জিরোকে রিপ্রেজেন্ট করতে পারি। আবার সাইন সেকেন্ডস কমপ্লিমেন্টেও রিপ্রেজেন্ট করতে পারি জিরোকে। আবার সাইন বাইনারি রিপ্রেজেন্টেশন দিয়েও করতে পারি, কিন্তু ইউনিক হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশানে, এবং এটাই সবথেকে বেশি বহুল ব্যবহার হয়। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 23। নেক্সট কোশ্চেন, 1100,100 ইজ দ্য সাইন টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন অফ ডেসিমাল ভ্যালু। তো এখানে বলেছে যে এটা একটা টুস কমপ্লিমেন্ট নাম্বার, বাইনারি নাম্বার। তো এটা ডেসিমেল ভ্যালু কী হবে? দেখো এখানে আমি প্রথমে তোমাদের জানাতে চাই যে রুলস কি। এখানে তুমি টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন থেকে তুমি কিভাবে ডেসিমেলে যাবে। তো দেখো আমি এখানে নিচে করেছি, রাইট অ্যান্সার হচ্ছে -28, অর্থাৎ নান অফ ডি অ্যাবভ, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাট কেন এটা হলো দেখে না। প্রথমে রুলস হচ্ছে যে নাম্বারটা লেখা থাকবে এখানে বাইনারি 1100,100, এই নাম্বারটাকে আমরা ফ্লিপ করব, অর্থাৎ 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0 লিখব। তাহলে নাম্বারটা হবে হচ্ছে 0011,011। দেখো 0-র জায়গায় 1 শুধু লিখে দিয়েছি, আর 1-এর জায়গায় 0। তারপরে এই নাম্বারটার সাথে 1 যোগ করব। দেখো আমি উপরে 1 যোগ করেছি। এবার যোগ করার নিয়ম আছে, বাইনারি যোগ একটু ঝামেলাজনক, তাও আমি তোমাদের এখানে ভিডিওতে বলার চেষ্টা করব। আমি ভিডিওতে দেখো আমি কীভাবে যোগটা করেছি। 1 + 1 0 হয় বাইনারির যোগে, উইথ ক্যারি 1, এবং সেই 1টা পাশের এই 1-এর সাথে যোগ হয় আবার। তো দেখো 1 + 1 আমি 0 লিখেছি, তারপরে একটা ক্যারি 1 থেকে যায়, সেই ক্যারি 1টা পাশে আবার 1-এর সাথে যোগ হয়, তার মানে 1 + 1 হচ্ছে আবার, তাহলে আবার 0 হবে, আবার ক্যারি 1 থাকবে, তারপরে 0 + 1 হবে 3 নম্বরটায়, 3 নম্বর লাইনে, 3 নম্বর কলমে যেটা হচ্ছে আর কি। তাহলে 0 + 1 1 হয়, তারপরে তো 1 বসে গেল, 1 বসে গেল, 0 বসে গেল, 0 বসে গেল। তাহলে অ্যাকচুয়ালি বাইনারি নাম্বারটা হবে 1 যোগ করার পর 00111100। তো এটাকে এবার আমি সুন্দরভাবে এটাকে ডেসিমেলে কনভার্ট করব। এবার ডেসিমেলে কনভার্ট করার জন্যে আমরা 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করব। 2 টু দি পাওয়ার 0 = 1, 2 টু দি পাওয়ার 1 = 2, 2 টু দি পাওয়ার 2 = 4, এরকমভাবে 1, 2, 4, 8, 16, 32 লিখতে থাকবো, এবং তার নিচেই 0, 0, 1, 1, 1টা বসাবো। এবং এই যেখানে যেখানে 0 আছে সেই উপরের সংখ্যাগুলোকে আমরা নেব না, অর্থাৎ প্রথম 0, 0 আছে, অর্থাৎ 1, 2 নেব না। তারপরে 1, 1, 1 পরপর আছে, তার মানে 8, 4 আর 16কে নেব, এটাকে যোগ করব, 16 + 8 + 4, তাহলে হয় হচ্ছে 28। এবার মাইনাস কোথা থেকে এলো, তোমাদের কোশ্চেন হতে পারে মাইনাস কোথা থেকে এলো। দেখো এখানে এই যে প্রথমে যে নাম্বারটা দেওয়া ছিল টুস কমপ্লিমেন্টে 1100,100, এখানে সব থেকে লেফট সাইডে যে বাইনারি ডিজিটটা আছে, দেখো এটা 1। সবাই মনে রাখবে যে লেফটে যে ডিজিটটা থাকবে সেটা যদি সেকেন্ড কমপ্লিমেন্ট হয়, লেফট যে ডিজিটটা আছে সেইটা রিপ্রেজেন্ট করে এটা সংখ্যাটার বাইনারি নাম্বারের যে ডেসিমেল ভ্যালুটা সেটা মাইনাস হবে কি প্লাস হবে। কীভাবে? 1 হলে মাইনাস হয়, আর যদি একদম লেফট ডিজিটটা মানে 0 হয় তাহলে কিন্তু প্লাস হবে।
আর যদি লেফট ডিজিটটা প্লাস হয় তাহলে আমাদের এসব ফ্লিপ ট্রিপ করার কোনো দরকার নেই, জাস্ট এই বাইনারি নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করবে, নর্মালি কোনো ফ্লিপ না করে, এক যোগ না করে তোমরা ডেসিমেল ভ্যালু পেয়ে যাবে। কিন্তু যদি লেফট সাইডের এই নাম্বারটা 1 হয়, এখানে যেরকম হয়েছে, তাই আমাদের এরমভাবে ফ্লিপ করতে হলো, তারপরে এক যোগ করতে হলো, তারপরে আমরা অরিজিনাল নাম্বারটা পেলাম। তো এই লেফট সাইডের নাম্বারটাকে বলা হয় বাইনারি নাম্বারটা লেফট মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয়। তো সেটা 1 হলে নেগেটিভ হয় ভ্যালুটা ডেসিমেল, তাই এখানে -28 হয়েছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দ্য এরর দ্যাট ক্যান বি পয়েন্টেড বাই এ কম্পাইলার আর। দেখো এখানে সি প্রোগ্রামিংয়ের কোশ্চেন। প্রথম কথা, এখানে কম্পাইলারের যখন কম্পাইল হয়, প্রোগ্রাম লেখার পর আমরা যখন কম্পাইল করি, তখন কম্পাইলার কি করে, প্রথমে কম্পাইল করার আগে দেখে যে প্রোগ্রামে সব কিছু ঠিকঠাক আছে কি না, অর্থাৎ গ্রামাটিক্যালি ঠিকঠাক হয়েছে কি না, সিনট্যাক্স ঠিকঠাক আছে কি না। সিনট্যাক্স বলতে এখানে সেমিকোলন, ব্র্যাকেট, প্যারান্থিসিস এই সমস্ত চেক হয়। কিন্তু আমরা যে প্রোগ্রামের লজিক ব্যবহার করেছি, অর্থাৎ বিয়োগের লজিক, যোগের লজিক, ভাগের লজিক, এইগুলো কম্পাইলারের পক্ষে বোঝা সম্ভব না। তো লজিক্যাল এরর কম্পাইলার ধরতে পারে না, সেটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে নিজেদেরই। লজিক্যাল এরর কিন্তু ধরতে পারে না। লজিক্যাল এরর যদি হয় কোনো কম্পাইলেশনে, আমরা যেটা ডিজায়ার ভ্যালু চাইছি তার থেকে সেটা না এসে অন্যান্য উল্টোপাল্টা ভ্যালু আসে, তো সেখানে তোমাকে বুঝতে হবে যে কোনো লজিক্যাল এরর হয়েছে। তো এখানে অপশান হবে হচ্ছে এরর দ্যাট ক্যান বি পয়েন্টেড বাই এ কম্পাইলার। তো কম্পাইলার একমাত্র সিনট্যাক্স এররকে পয়েন্ট করতে পারে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 25। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড ডাইরেক্টলি। দেখো কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজকেই ডাইরেক্টলি আন্ডারস্ট্যান্ড করতে পারে না, কোনো প্রোগ্রামকেই বুঝতে পারে না, যদি সেটা যতক্ষণ না মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে। অর্থাৎ আমরা যে প্রোগ্রাম লিখি, সিতে যে প্রোগ্রাম লিখি, জাভাতে লিখি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখি, সেগুলো সব কিন্তু আমরা কোনো সংখ্যা বা কোনো অক্ষর অর্থাৎ কোনো ক্যারেক্টার দ্বারা লিখে থাকি, সেগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের পক্ষে বোঝা সম্ভব নয়। তাহলে এখানে অপশান এ, অপশান বি, অপশান সি এই তিনটেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও মেশিন ল্যাঙ্গুয়েজ নয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে গেলে অ্যাসেম্বলার লাগে। তো যাই হোক, তো এ, বি, সি এই তিনটেই কিন্তু কম্পিউটার পক্ষে ডাইরেক্টলি আন্ডারস্ট্যান্ড করা সম্ভব নয়। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নান অফ দি অ্যাবভ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ইন ডস রিস্টোর কমান্ড ইজ ইউজ টু। দেখো এটা তোমাদের একটু মনে রাখতে হবে, ডসের বিভিন্ন কমান্ড নিয়ে আমি একটা ভিডিও তোমাদের কদিন পরে বানাবো, তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো সেই ভিডিওটা আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আমি খুব শীঘ্রই ভিডিওটা বানাবো। তো এর অ্যান্সার দেখে নেওয়া যাক। ইন ডস রিস্টোর কমান্ড ইজ ইউজ টু, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রিস্টোর দ্য ফাইল মেড ইউজিং ব্যাকআপ কমান্ড। তো ব্যাকআপ করে রাখা ফাইলগুলোকেই রিস্টোর করতে গেলে ব্যাকআপ কমেন্ট দিয়ে যে আমরা কোনো ফাইলকে ব্যাকআপ রেখেছি সেই ফাইলগুলোকে রিস্টোর করতে গেলে রিস্টোর কমান্ড ইউজ করা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। রিসাইকেল বিনের ফাইলকে রিস্টোর করে না, তো অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন ডস, এটা হচ্ছে সিএইচকে ডিএসকে, তো এটাকে বলে চেক ডিস্ক। তো ইন ডস চেক ডিস্ক ক্যান বি ইউজ টু ফাইন্ড। দেখো এখানে আমি চেক ডিস্ক আমি ডসেতে রান করে দেখেছি, তো এখানে ফ্রি স্পেস দেখাচ্ছে কতটা, অকুপাইড স্পেস দেখাচ্ছে এবং ব্যাড পোর্শনও দেখাচ্ছিল। তো আমার কম্পিউটারের কোনো ডিস্কে কোনো ব্যাড পোর্শন ছিল না, তাই 0 ব্যাড পোর্শন দেখাচ্ছিল। তার মানে অল অফ দি অ্যাবভ অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। মানে এখানে চেক ডিস্ক দিলে আমরা এই তিনটে জিনিসই জানতে পারি, অকুপাইড স্পেস, ফ্রি স্পেস, ব্যাড পোর্শন। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অল অফ দি অ্যাবভ। আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে একটা সি প্রোগ্রামিং আছে কোশ্চেন নাম্বার 29-এ। দেখো ইন্ট মেন ভয়েড লেখা আছে, তো তারপরে প্যারান্থিসিসের ভেতরে লেখা আছে তিনখানা ভ্যারিয়েবল নিয়েছি আমরা। ইন্ট ভ্যারিয়েবল বলতে ইন্টিজার ভ্যারিয়েবল, ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি -2, 3, 4 থেকে 0, 1, 2, 3, 4 হতে পারে, যে কোনো ইন্টিজার। ফ্লোট নিয়েছি, ফ্লোটিং ভ্যালু হচ্ছে পয়েন্ট ভ্যালু, অর্থাৎ 0.1234। তো ফ্লোট ভ্যালু নিয়েছি একটা, মানে এখানে ফ্লোট ভ্যালু তো নেই, এখানে আমরা ফ্লোট ভ্যারিয়েবল নিয়েছি। এখানে কোনো ভ্যালু আমরা এখন অ্যাসাইন করিনি, নিচে অ্যাসাইন করেছি। দেখো এ অ্যাসাইন 3, বি অ্যাসাইন 2। দেখো এখানে ইজ ইকুয়াল টুকে
ইজ ইকুয়াল টুকে এখানে অ্যাসাইন করা হয়, আর ডবল ইকুয়াল টুকে ইকুয়াল টু বলা হয় সি প্রোগ্রামিংয়ে। তো আমার যদি পুরোনো ভিডিও তোমরা দেখে থাকো সেখানে তোমরা যেটা জানতে পারবে। তো অপশান এ, তো এখানে এফ ইকুয়াল টু লেখা আছে এফ অ্যাসাইন এ বাই বি, অর্থাৎ এখানে ভাগ করতে বলছে, তার মানে 3/2। তারপরে লেখা আছে প্রিন্ট এফ %f কমা দিয়ে এফ। এইবার দেখো এখানে প্রিন্ট এফের পরে কিন্তু কোনো প্যারান্থিসিসের ভেতরে যে প্রিন্ট এফ লেখা আছে, এর প্রিন্ট এফের পরে কিন্তু কোনো সেমিকোলন নেই, যেটা এর টার্মিনেশন বা এন্ডিং পয়েন্ট বোঝাচ্ছে। অর্থাৎ এখানে একটা সিনট্যাক্স এরর হয়ে আছে, অর্থাৎ এটা যদি আমি রান করি কিন্তু এরর আসবে। আমি জানি না এটা কোনো প্রিন্টিং মিস্টেক কি না, আমি জানি না। যদি কোনো প্রিন্টিং মিস্টেক না হয়ে থাকে তাহলে কিন্তু এর অপশান হবে অপশান ডি, রান টাইম এরর হবে, কারণ এখানে কোনো সেমিকোলন নেই। আচ্ছা, যদি আমরা ধরে নিই যদি এখানে কোনো সেমিকোলন থাকে তাহলে কি আউটপুট হতে পারে? হতেই তো পারে এটা প্রিন্টিং মিস্টেক। তো তাই আমরা দেখব। দেখো এ বাই বি অর্থাৎ 3/2। দেখো যেহেতু এটা ফ্লোটিং পয়েন্ট, এরপরে 1 2 3 4 5 6 7 8 8টা টোটাল পয়েন্ট হতে পারে। তো এখানে দেখো 3/2কে তো আমরা ভাগ করা সম্ভব নয়, তো 3/2কে আমরা ডাইরেক্টলি তো এইভাবে ভাগ করতে পারবো না। তো এর অপশান হবে অপশান এ 1। 3কে 2 দিয়ে 1 টাইম যায়, তাই না? 1 হবে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো আমি তোমাদের জন্য প্রোগ্রামটা রান করাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য যে রাইট অ্যান্সার কী হবে। তো যদি এখানে প্যারান্থেসিস থাকতো তাহলে কি হতো, তো দেখে নেওয়া যাক। দেখো এখানে আমি প্রোগ্রামটা লিখেছি, এবার আমি এটাকে কম্পাইল করাচ্ছি। দেখো এখানে কিন্তু অ্যান্সার বেরোচ্ছে 1.00000, তার মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে দেখো আমি প্রোগ্রামটা লিখেছি। তো এখানে তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এখানে প্যারান্থেসিস থাকে, যদি না থাকে তাহলে এরর হবে। তো আমার মনে হচ্ছে কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো ইন্ট মেন ভয়েড বলে এখানে একটা প্রোগ্রাম লেখা আছে সি প্রোগ্রামিং। এখানে ইন্ট এ কমা বি অর্থাৎ এ আর বি দুটো ভ্যারিয়েবল নিয়েছি, ইন্টিজার ভ্যারিয়েবল। তারপরে এতে অ্যাসাইন করিয়েছি 0, বিতে -1। তারপরে জিজ্ঞাসা করেছে ইফ ব্র্যাকেটে এ প্রিন্ট ওয়াই আর নয়তো এলস এন। তো এখানে তোমাদের একটু বলে রাখি যে ইফ এলস জিনিসটা কি। দেখো প্রথম লাইনটা তো বুঝতে পারলে যে ইন্ট এ আর বি মানে হচ্ছে আমি দুখানা ভ্যারিয়েবল নিয়েছি এবং সেই ভ্যারিয়েবল ইন্টিজার টাইপ, অর্থাৎ -1 2 3 0 1 2 3 4 5 মাইনাসের দিকেও হতে পারে প্লাসের দিকেও হতে পারে। তো তারপরের লাইনে আমরা করেছি কি এতে 0 রেখেছি আর বিতে -1 রেখেছি। এবার ইফ এলসের ব্যাপারটা বলে রাখি। ইফ এলস হচ্ছে কন্ডিশনাল অপারেটর সিতে বলতে সি প্রোগ্রামিংয়ে। এখানে ইফের পরে ব্র্যাকেটে যেটা লেখা থাকবে সেটা যদি ট্রু হয় তাহলে ইফের পরে যে লেখা স্টেটমেন্টটি আছে সেই স্টেটমেন্টটি কম্পিউটার আউটপুট হিসেবে আমাদের দেবে। যদি এটি ফলস হয় কোনো কারণে, সরাসরি প্রোগ্রামের কার্সার চলে আসবে এলসে, এবং এলসে যেটি লেখা আছে অর্থাৎ এন, যে প্রিন্ট এফ কথার অর্থ হচ্ছে প্রিন্ট করা অর্থাৎ আউটপুট দেওয়া, তো এন প্রিন্ট হয়ে যাবে। তো ট্রু হলে ওয়াই প্রিন্ট হবে অর্থাৎ প্রথম লাইনটা প্রিন্ট হবে, আর যদি ফলস হয় এলসের পরের লাইনটা প্রিন্ট হয়ে যাবে। আশা করি তোমরা ইফ এলসের ব্যাপারটা বুঝতে পারলে। তো দেখে নেওয়া যাক কী হচ্ছে এখানে। দেখো এখানে 0 মানে কিন্তু ফলস ধরা হয় সি প্রোগ্রামিংয়ে। তো ইফের ব্র্যাকেটের পরে দেখো এ বসানো আছে, অর্থাৎ এতে কি আমরা রেখেছি, এতে 0 রেখেছি, তাহলে ইফের পরে ব্র্যাকেটে এ যদি 0 হয় তার মানে ওটাকে কম্পিউটার ফলস হিসেবে ধরবে। তো অবশ্যই এলসে চলে আসবে প্যারান্থেসিস, অর্থাৎ প্যারান্থেসিস বলছি তোমার প্রোগ্রামিং এলসে চলে আসবে এবং এনকে প্রিন্ট করবে। তো প্রথম প্রোগ্রাম তো চালু হয়ে গেল। তারপরের প্রোগ্রাম আছে আবার সেম ইফ বি প্রিন্ট ওয়াই এলস এন। তো এখানে ইফ বিতে কি আছে -1, -1 একটা নির্দিষ্ট সংখ্যা যেটা 0 নয় অর্থাৎ ট্রু ভ্যালু। তো তাহলে প্রথম লাইনটায় প্রিন্ট হয়ে যাবে ওয়াই, তার মানে অ্যাকচুয়ালি প্রিন্ট কি হলো এন আর ওয়াই, তার মানে অপশান কি হবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 30। তো আশা করি বুঝতে পারলে তোমরা প্রোগ্রামটা কীভাবে আউটপুট পেলাম আমরা এন ওয়াই। তবে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি।
কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 31, এখানে একটা প্রোগ্রাম লেখা আছে। তো প্রোগ্রামটার আমি মানে তোমাদের বলে দিচ্ছি কী অর্থ এর। তো প্রথমে n ভ্যারিয়েবল নিয়েছি, ইন্টিজার ভ্যারিয়েবল ইন্ট n, এবং তারপরে নিয়েছি একটা ভ্যারিয়েবল সাম ভ্যারিয়েবল, যার নাম সেটা ইন্টিজার টাইপ। তো ইন্ট লেখার অর্থ হচ্ছে সেই সামটার টাইপটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি ইন্টিজার। এখানে আমরা 0 এখানে সামেতে অ্যাসাইন করে দিয়েছি, দেখো সাম অ্যাসাইন 0 লেখা আছে। সি প্রোগ্রামিংয়ে ইকুয়াল টু কথার অর্থ হচ্ছে অ্যাসাইন বোঝায়, আর ডবল ইকুয়াল টু বললে ইকুয়াল টু বোঝায়। তো এরপরে লেখা আছে n অ্যাসাইন 2, অর্থাৎ n এতে আমরা 2 রাখলাম। তারপর এখানে একটা লুপ স্টেটমেন্ট আছে, হোয়াইল লুপ। এবার হোয়াইল লুপ কীভাবে কাজ করে, হোয়াইল লুপ হচ্ছে, লুপ বলতে কি বোঝা যায় সি প্রোগ্রামে বলে দিই। লুপ বলতে একটা প্রোগ্রাম বারবার রান হবে, বারবার, যতক্ষণ না সেই লুপটার স্টেটমেন্ট ট্রুথ থেকে ফলস হচ্ছে। তো এখানে তোমাদের বলে দিই হোয়াইল লুপে কী হবে। হোয়াইল লুপের পাশে যে ব্র্যাকেটে যে জিনিসটা লেখা আছে n<=15, এটাই হচ্ছে এর অপারেটর। এটা যতক্ষণ অপারেট করবে ততক্ষণ এই স্টেটমেন্টটা ট্রু থাকবে, অর্থাৎ n এর ভ্যালুর জন্য যতক্ষণ এই স্টেটমেন্টটা ট্রু থাকবে, অর্থাৎ n যখনই 16 হয়ে যাবে তখন কি কিন্তু এই লুপটা ব্রেক হয়ে যাবে এবং প্রিন্ট হয়ে যাবে যেটা প্রিন্ট হওয়ার। তো এখানে দেখো প্রথমে n<=15 আছে, তার মানে কি n এর ভ্যালু ইনিশিয়ালি কত, 2, 2<=15, তাহলে কি হবে, ট্রু স্টেটমেন্ট। তাহলে এই প্রোগ্রামটা রান হবে ভিতরের হোয়াইল লুপের ভিতরে, প্রোগ্রামটা চলবে। সাম অ্যাসাইন সাম প্লাস n, তো সাম প্রথমে তো ইনিশিয়ালি 0 ছিল, প্লাস n যোগ হলো 2, তাহলে কত হলো, সাম 2 হলো অ্যাকচুয়ালি। তো এখানে সামের সাথে আমাদের কোনো রিলেশান নেই, তো সামটা বাড়ছে কি কমছে এটা আমাদের সঙ্গে কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তো এখানে আমরা জাস্ট এই এনটা দেখব যে এন কত বাড়ছে, কারণ আমাদের শেষ পর্যন্ত এনটাই প্রিন্ট করতে হবে। তো এন দেখো প্রথমে ইনিশিয়ালি তো 2 ছিল, দেখো 3 বাড়াচ্ছি, n+3 লেখা আছে, তার মানে 5 হলো। তো এইভাবে কীভাবে বাড়ছে তার একটা আমি লিস্ট পরপর বানিয়েছি। দেখো আমি প্রথমে বলে দিই যে 5 হওয়ার পর কিন্তু প্রিন্ট 5 হয়ে যাবে না, কারণ প্রোগ্রামিংয়ে n5 তখনও ট্রু আছে। এখানে n যদি 5 বসাই এখানে n এর জায়গায় হোয়াইলের পাশে, তখনও কিন্তু 5<=15 হচ্ছে, অর্থাৎ 5<=15 মানে কি ট্রু স্টেটমেন্ট, তার মানে আবার প্রোগ্রামটা চলবে, আবার সেই 5-এর সাথে 3 অ্যাড হবে, দিয়ে 8 হবে। তো আমরা দেখে নিই কীভাবে লিস্টটা কাজ করছে, এই 3 কীভাবে পরপর বাড়তে থাকছে। দেখো প্রথমে n+3 5, অর্থাৎ 3+2 5, তারপরে 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, 14 আর 3 17। এবার 17 যখনই হবে প্রোগ্রামটা কিন্তু ফলস হয়ে যাবে, এখানে হোয়াইল লুপ, তার মানে n 17 পর্যন্তই হবে। তারপরে যখন সেই 17 ভ্যালুটা n এর এখানে যাবে হোয়াইলের লুপের পাশে, তখন কিন্তু এই হোয়াইল লুপটা ফলস হয়ে যাবে এবং n 17 প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 31। আশা করি তোমরা বুঝতে পারলে প্রোগ্রামটা কীভাবে কাজ করছে। তো আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন একটু কমপ্লিকেটেড, আমি অতটা সি প্রোগ্রামিংয়ের ডেপথে জানি না, বাট আমি যতটা বুঝেছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা প্রোগ্রাম আছে, এখানে ক্যারেক্টার x (31) লেখার অর্থ হচ্ছে এখানে একটা আমি ক্যারেক্টার অ্যারে অ্যাসাইন করেছি। অর্থাৎ অ্যাসাইন করেছি মানে কি, আমরা ডিক্লেয়ার করেছি যে আমি একটা ক্যারেক্টার অ্যারে নিচ্ছি যার ভেতরে 31 লেখা আছে। এই 31 লেখার অর্থ হচ্ছে পরপর 31খানা স্লট থাকবে যেখানে আমরা ক্যারেক্টার নিতে পারবো, অ্যারেতে পরপর আমরা ভ্যারিয়েবল নিতে পারবো, ক্যারেক্টার ভ্যারিয়েবল। আর তারপরে লেখা আছে পয়েন্টার্স ওয়াই, ক্যারেক্টার পয়েন্টার্স ওয়াই। তারপরে লেখা আছে y=abed, এটা একটা স্ট্রিং। তারপরে লেখা আছে x অ্যাসাইন ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু এক্সে পাঠানো হলো। তারপরে x (0) দিয়ে লেখা আছে অ্যাসাইন জিজ্ঞাসার চিহ্ন, অর্থাৎ x 0 পজিশানে। এই যে x31 আছে এখানে তো পরপর 0, দেখো x31 ক্যারেক্টার লিখে x31 লেখার অর্থ হচ্ছে এখানে 0 থেকে 30 পর্যন্ত পরপর রুম থাকবে, একটা পরপর একটা লোকেশান থাকবে যেখানে আমরা ক্যারেক্টার রাখতে পারবো। সে জিজ্ঞাসার চিহ্ন হতে পারে, ABCD যে কোনো কিছু হতে পারে। তো মেন কথা হচ্ছে যে x 0 থেকে x30 পর্যন্ত টোটাল 31 হয় বলে, অর্থাৎ টোটাল 31 সংখ্যা হয় বলে এখানে x31 লেখা আছে। 0 থেকে শুরু হয় অ্যারে।
তো যাই হোক, সেই 0 পজিশানে আমরা জিজ্ঞাসার চিহ্ন রাখছি। তারপরে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু প্রিন্ট করাতে চাইছি। দেখো এখানে কিন্তু একটা এরর হবে, এবং এররটা কেন হবে সেটা আমি তোমাদের বলি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরর হওয়ার কারণ হচ্ছে, এখানে দেখো আমি ক্যারেক্টার পয়েন্টার্স নিয়েছি। দেখো ক্যারেক্টার x31 একটা অ্যারে, ক্যারেক্টার অ্যারে, তারপরে এখানে পয়েন্টার্স ওয়াই লিখেছি, সেটা তো ক্যারেক্টার টাইপই। এইবার এখানে ওয়াই অ্যাসাইন ABED লিখেছি। এবার আমরা সবসময় জানি যে ABED হচ্ছে তোমার ক্যারেক্টার, অর্থাৎ স্ট্রিং। স্ট্রিং সবসময় হয় হচ্ছে ইন্ট টাইপ। আর এখানে পয়েন্টার্স নিয়েছি দেখো ক্যারেক্টার টাইপ। তো এখানে কিন্তু কন্ট্রাডিক্ট করবে ব্যাপারটা, আমার যেটা মনে হচ্ছে যে এখানে কন্ট্রাডিক্ট করবে, এবং যেহেতু আমরা ভুল করেছি সেই জন্য এখানে কম্পাইলেশন এরর আসবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তোমাদের জন্য বলে রাখি। তো কোশ্চেন নাম্বার 32 এর রাইট অ্যান্সার অপশান সি। দেখো আমি প্রোগ্রামটা রান করিয়েছিলাম, কম্পাইলেশন এরর এসছে। এখানে দেখাচ্ছে এরর অ্যাসাইনমেন্ট টু এক্সপ্রেশন উইথ অ্যারে টাইপ। আর ওয়ার্নিং আসছে অ্যাসাইনমেন্ট মেক্স ইন্টিজার ফ্রম পয়েন্টার্স উইথাউট এ কেস। তো আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তো নেক্সট প্রশ্নের অ্যান্সার আমি অ্যাকচুয়ালি জানি না, বাট আমি তোমাদের একটা হিন্ট দিতে পারি, বা আমি যতটা বুঝতে পারি তোমাদের বলতে পারি যে অপশান বি মেবি আই থিঙ্ক রাইট অ্যান্সার, বিকজ এখানে দেখো পয়েন্টার্স আছে, এখানে XIJ, এখানে 2 ডাইমেনশনাল এখানে দেয়া আছে অ্যারে, তো অফ ইন্টিজারের অ্যারে দেয়া আছে। তো ইন্টিজার অ্যারের কোনটা এইটার সঙ্গে ইকুইভ্যালেন্ট? আমার যেটা মনে হচ্ছে পয়েন্টার্স অফ পয়েন্টার্স, কিন্তু সেই ভ্যারিয়েবলটাকেই বোঝায়। আমি যতটা জানি পয়েন্টার্স অফ পয়েন্টার্স, এখানে দুখানা পয়েন্টার্স আছে, পয়েন্টার অফ পয়েন্টার কিন্তু একটা ভ্যারিয়েবলকে বোঝায়, অর্থাৎ ওই সংখ্যাটাকেই বোঝায়। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 33। যদি আমার ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করো, আর যদি তোমাদের কাছে নতুন কোনো ইনফরমেশান থেকে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও ফর কোশ্চেন নাম্বার 33। তো আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তো কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 34, ইফ দ্য স্পেস অকুপাইড বাই 2 স্ট্রিং S1 অ্যান্ড S2, এখানে অনেক বড় কথা লেখা আছে, আমি বাংলায় বলে দিচ্ছি এখানে কী বলতে চাইছে। দুটো স্ট্রিং আছে, এবার স্ট্রিং মানে হচ্ছে দেখো ক্যারেক্টারকে যখন এক গুচ্ছভাবে লিখি আমরা, অর্থাৎ ABCD টোটাল, বা একটা নাম লিখলাম ক্যারেক্টার দিয়ে অনেকগুলো, রাজেশ ধরো লিখলাম, রাজেশ 360 লিখলাম, এই কথাটা লেখার জন্য আমাদের অনেকগুলো ক্যারেক্টার ব্যবহার করতে হয়েছে। তো এই ক্যারেক্টারগুলোকে একত্রে বলা হয় স্ট্রিং। তো সেরকম আমরা দুখানা স্ট্রিং নিয়েছি, M আর N বাইট তাদের সাইজ বলে দিয়েছে, আর তাদের যে বলছে একসাথে লিখলে, ধরো রাজেশ 360 লিখেছি আর লিখেছি রাজেশ 365, তো এদেরকে যোগ করে অর্থাৎ একসাথে লিখলে কত বাইট হবে জিজ্ঞাসা করেছে। সেটা কি M + N বাইটের থেকে ছোট হবে না বড় হবে? দেখো এখানে আমি ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে S1 স্ট্রিং আর S2 স্ট্রিং, M আর N বাইট, আর এখানে আমি ধরে নিয়েছি যে S1টা হচ্ছে ABCDE, এখানে দেখো /0 লেখা আছে, এইটাই হচ্ছে আসল ব্যাপার। এখানে হচ্ছে টার্মিনেটর ক্যারেক্টার বলে এটাকে, নাল ক্যারেক্টার, এইটা কিন্তু এখানে থাকবে, দুটোতেই থাকবে। যখন এই দুটো সংখ্যা যোগ হবে অর্থাৎ একসাথে লিখব, এই দুটো নাল ক্যারেক্টার না থেকে একখানা নাল ক্যারেক্টার হয়ে যাবে, এবং এটা লাস্টে থাকবে। তার মানে একখানা নাল ক্যারেক্টার কমে গেল, তার মানে অ্যাকচুয়ালি M + N বাইটের থেকে কম জায়গা নিল, একখানা ক্যারেক্টার এখানে কমে গেল। এই নাল ক্যারেক্টার কিন্তু দেখা যায় না, বাট প্রত্যেকটা স্ট্রিংয়ের পাশে থাকে, যে টার্মিনেশন পয়েন্ট বোঝায় যে এই স্ট্রিংটা এখানে শেষ হলো। তো তোমরা আশা করি বুঝতে পারলে যে M আর N বাইট অর্থাৎ S1 আর S2 যোগ করে যে M + N বাইট হলো, তার থেকে এইটা যে বাইটটা হবে মেমোরি যতটা নেবে সেটা কিন্তু এক কম হবে, অর্থাৎ <= M + N বাইট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইথারনেট ইউজেস। দেখো ইথারনেট আমরা যেগুলো ব্যবহার করে থাকি বাড়িতে, RJ45 তারের মাধ্যমে ব্রডব্যান্ড, তো ইথারনেট মেনলি ইউজ করে হচ্ছে বাস টপোলজি। তো ইন্টারনেটের অনেকগুলো টোপোলজি আছে, অর্থাৎ টোপোলজি অর্থে কীভাবে সেই নেটওয়ার্কটা কানেক্ট আছে একটা কম্পিউটার বা একটা ওয়ার্কস্টেশনের সাথে আরেকটা ওয়ার্কস্টেশন কীভাবে কানেক্ট আছে, তার স্টাইলটা হচ্ছে টোপোলজি। অর্থাৎ বাস টোপোলজি বলতে কীরকম বোঝায়, ধরো এখানে একটা বার আছে, ধরো আমি এখানে শেপ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানে একটা বার আছে, এখানে একটা বার আছে, তো আমি কপি করছি পরপর। দেখো এরকম ধরো এরকম অনেকগুলো আছে,
এরকম 3খানা 4খানা কম্পিউটার কানেক্ট আছে, একটার সাথে একটা কানেক্ট আছে। কীরকমভাবে কানেক্ট আছে, ধরো এইটা কানেক্ট আছে, তারপরে আবার সেম জিনিস কানেক্ট আছে। এইভাবে প্রত্যেকটাই যে ব্লকগুলো এঁকেছি, এই প্রত্যেকটা ব্লক ধরো কম্পিউটার, তো এগুলো একটা সিম্পল লাইনের সাথে কানেক্ট আছে প্রত্যেকটা কম্পিউটার। তো এটা হচ্ছে বাস টপোলজি বোঝায়। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 35। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস কানেক্ট দ্য কম্পিউটার টু এ নেটওয়ার্ক? তো কোন কম্পোনেন্ট বলেছে, মানে কোন যন্ত্র বা কোন টাইপের জিনিস কম্পিউটারকে একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করতে সাহায্য করে? সবথেকে ইনিশিয়াল এবং ইম্পর্টেন্ট যন্ত্র হচ্ছে বা কম্পোনেন্ট হচ্ছে এনআইসি কার্ড। দেখো এনআইসি কার্ড বলতে তোমরা প্রথমে বুঝতে পারবে না যে কী বলছে, তো আমি সেটা বোঝানোর জন্য এখানে একটা ছবি ডাউনলোড করে তোমাদের জন্য দেখানোর জন্য রেখেছি। দেখো এখানে RJ45-এর একটা কার্ড আছে, আর এটা PCI স্লটে গুঁজে দিতে হয়। PCI স্লট আছে মাদারবোর্ডে, সেখানে এটা গুঁজলে এটা কাজ করবে। তো এটার কাজ হচ্ছে কোনো কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করা। এবার সচরাচর আমরা কম্পিউটার যখন কিনি তখন এই কার্ডটা আমরা দেখতে পাই না। তার কারণ হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ডের সাথে ইনবিল্ট RJ45 পোর্ট অলরেডি থাকে, এবং সেই পোর্টটাই আমরা ব্যবহার করে থাকি, যে কোনো ল্যাপটপেও তাই। যখন সেই পোর্ট কোনোভাবে খারাপ হয়ে যায় তখনই আমরা এই কার্ডটা ব্যবহার করে থাকি, কারণ আমরা জানি RJ45 পোর্ট খারাপ হয়ে গেলে আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারবো না। তখন আলাদাভাবে এই কার্ডটা কিনে কম্পিউটারে লাগিয়ে এখানে যদি আমরা পোর্টটা গুঁজে দিই, এখানে অর্থাৎ CAT5 বা যে কোনো তার RJ45 পোর্ট দিয়ে যদি আমি এখানে গুঁজে দিই, তাহলে কিন্তু আমার কম্পিউটার নেটওয়ার্কে আবার কানেক্ট হয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার অপশান এ ফর কোশ্চেন নাম্বার 36, NIC। নেক্সট কোশ্চেন, হোয়েন এভার ইউ অ্যাড এ নিউ পেরিফেরাল টু এ কম্পিউটার সিস্টেম, হুইচ অফ দ্য ফলোয়িং ইউ মাস্ট ইনস্টল বিফোর ইউ ক্যান ইউজ ইট? তো বলছে কোনো কিছু নতুন কম্পিউটারের হার্ডওয়্যার কম্পোনেন্ট লাগালে তো আমাদের কম্পিউটারে প্রথম কী করতে হয়? তো কোনো হার্ডওয়্যার কম্পোনেন্ট ধরে নিলাম আমি একটা গ্রাফিক্স কার্ড আমি কম্পিউটারে ইনস্টল করব, আমি হার্ডওয়্যারটা ইনস্টল করে দিলাম গ্রাফিক্স কার্ড। এবার সেই গ্রাফিক্স কার্ডটা কম্পিউটারকে চেনাতে গেলে বা বোঝাতে গেলে বা কম্পিউটারে সেই গ্রাফিক্স কার্ডের কাজ শুরু করতে গেলে আমাদের গ্রাফিক্স কার্ডের সঙ্গে থাকা বা গ্রাফিক্স কার্ডের সঙ্গে আসা গ্রাফিক্স ড্রাইভারের ডিভিডি থাকে, সেই ডিভিডিতে গ্রাফিক্স ড্রাইভার থাকে, অর্থাৎ সেই ডিভাইসের ড্রাইভার থাকে। সেই ডিভাইসের ড্রাইভারটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে হয়, তবেই কিন্তু অপারেটিং সিস্টেম ওই গ্রাফিক্স কার্ডটাকে গ্রাফিক্স কার্ড হিসেবে চিনতে পারে এবং তার কার্যপ্রণালী তার হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারে যোগ করে নেয়। তো ডিভাইস ড্রাইভার থাকা খুব জরুরি। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিভাইস ড্রাইভার। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, হুইচ অফ দ্য প্রোগ্রাম ইজ নট এ ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম? তো এখানে কি বলেছে যে এই চারটে অপশানের মধ্যে কোনটা অপারেটিং সিস্টেমের কাজ নয় করা? দেখো আমি পড়ছি, ম্যানেজ রিসোর্সেস, এটা একদম রাইট কথা, এটা অপারেটিং সিস্টেমের কাজ। অপশান সি দেখো লেখা আছে প্রোভাইডস এ ইউজার ইন্টারফেস, হ্যাঁ একটা ইউজারের জন্য একটা ইন্টারফেস বানিয়ে দেয় যাতে ইউজার সেই অপারেটিং সিস্টেমটাকে ব্যবহার করতে পারে। নেক্সট কী আছে দেখো, অপশান বি ইন্টারনেট অ্যাক্সেস, এটা কিন্তু অপারেটিং সিস্টেম নিজে নিজে করে না, আমাদের ম্যানুয়ালি অ্যাপ্লিকেশান সফটওয়্যার লাইক ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা বা যে কোনো ইউসি ব্রাউজার বলো, এগুলো আমরা অ্যাপ্লিকেশান অপারেটিং সিস্টেমে ইনস্টল করে তবে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, নচেত নয়। তো এটা কিন্তু ম্যানুয়ালি অপারেটিং সিস্টেমের কাজ নয়। অপশান ডি কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ, লোড অ্যান্ড রান অ্যাপ্লিকেশান, এটা তো হয় অপারেটিং সিস্টেমে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি ইন্টারনেট অ্যাক্সেস। তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, টেলনেট ইজ, দেখো টেলনেট যদি আমি বিস্তারভাবে বোঝাতে চাই তাহলে অনেকটা সময় ব্যয় হবে, এই ভিডিওটা এখনই অনেকটা লেন্দি হয়ে গেছে। তো আমি তোমাদের মনে রাখার জন্য জাস্ট বলে রাখছি, অপশান ডি হবে, তোমরা মনে রাখবে অপশান ডি, স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল ফর রিমোট লগ ইন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো অনেক বইতে অনেক ভুল আছে, এখানে অনেক বইতে লেখা আছে ডায়াল আপ প্রোগ্রাম, অ্যাকচুয়ালি টেলিনেট ডায়াল আপ প্রোগ্রাম নয়। অপশান ডি ইজ দ্য মোস্ট রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন নাম্বার 39, স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল ফর রিমোট লগ ইন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কনসিডার এ স্ট্যাটিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার উইথিন এ ফাংশন অফ এ সি প্রোগ্রাম, আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট। দেখো এখানে বলেছে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি আমরা একটা ফাংশানে, তো মোস্ট কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কথা তোমরা বের করো। দেখো এখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা নয়, সেই ভ্যারিয়েবলটা কোথায় ডিক্লেয়ার করেছি, ফাংশানের ভিতরে না ফাংশানের বাইরে।
এটা আমার বোঝানোর জন্য আমি একটা আগের ইউজ করা প্রোগ্রামে তোমাদের দেখাচ্ছি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। দেখো এখানে কিছু ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, যেমন এটা একটু শক্ত প্রোগ্রাম হয়ে যাচ্ছে, একটু সহজে যাই। হ্যাঁ, এখানে ইন্ট এন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, অর্থাৎ কম্পিউটারকে জানিয়েছি যে আমি একটা এন নামের ভ্যারিয়েবল নিচ্ছি যেটা ইন্টিজার টাইপের। এই যে ভ্যারিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি, এই ডিক্লারেশনটা ইন্ট মেন, এই যে মেন ফাংশন এটার ভিতরে, এটা যদি বাইরে হতো এর ব্যবহার আলাদা হতো, এটার ভিতরে হলে ব্যবহার আলাদা হবে। তো এটা এই মুহূর্তে লোকাল ভ্যারিয়েবল, এটা যদি আমি বাইরে ডিক্লেয়ার করতাম এই ভ্যারিয়েবলটা, তাহলে এটাকে বলা হতো যে গ্লোবাল ভ্যারিয়েবল। তো এই দুটো ডিফারেন্সের জন্য এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেইটা কি চেঞ্জ হয় আমরা সেটাই জানবো। তো এখানে বলেছে, দেখো এখানে অপশান এ বলেছে ইট স্কোপ কভার্স দ্য এন্টায়ার প্রোগ্রাম। অবশ্যই না, যদি কোনো ইন্টিজার ভ্যারিয়েবলকে বা যে কোনো ভ্যারিয়েবলকে আমরা ফাংশানের ভিতরে ডিক্লেয়ার করি, তাহলে সেই ফাংশানের ভিতরে ডিক্লেয়ার করা ভ্যারিয়েবলের ভ্যালু বা সেই ভ্যারিয়েবলটা সেই ফাংশানই একমাত্র ব্যবহার করতে পারে, অন্য ফাংশান সেই ভ্যারিয়েবলটাকে ব্যবহার করতে পারবে না। তাহলে অবশ্যই অপশান এ ফলস, ইট স্কোপস কভার্স দ্য এন্টায়ার প্রোগ্রাম নয়। অপশান বি কী বলছে দেখি, ইটস লাইফ টাইম স্প্যান ওভার দ্য লাইফ অফ দ্য প্রোগ্রাম। এটা হতে পারে, অপশান বি হতে পারে যে এর অর্থাৎ লাইফ টাইম স্প্যান করে ওভার দ্য লাইফ অফ দ্য প্রোগ্রাম। তো প্রোগ্রামের লাইফ যতক্ষণ আছে এটা ততক্ষণ কাজ করবে। তো অপশান বি মে বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কিংবা অপশান সি নাইদার এ অর বি ইজ ট্রু। তো অপশান বি আর অপশান সির মধ্যে যে কোনো একটা হতে পারে। তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই আমার ভিডিও শেষ করছি। তো ভিডিও শেষ করার আগে আমি তোমাদের জানাতে চাই যে আমি এরকম কম্পিউটার অ্যাপ্লিকেশানের 2019, 2018, 2017 এবং 2015 সালের কোশ্চেন অলরেডি সলভ করে দিয়েছি। তোমরা যদি তার ভিডিও দেখতে চাও লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই দেখো। আর কম্পিউটার অ্যাপ্লিকেশান ছাড়াও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও আমি 2019, 2018 এবং 2017 সালের কোশ্চেন সলভ করে দিয়েছি, তারও লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান চেক করো যাতে তুমি আরও মোর ইনফরমেশান পেতে পারো আমার চ্যানেল থেকে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট দেখাতে চাও, প্লিজ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।